তো গতদিন আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের একটা সোর্স ছিল। প্রথমে ছিল এরকম একটা সোর্স, এটা একটা সোর্স ছিল, মনে করি এখানে ছিল হচ্ছে আরেকটা সোর্স S1, এটা ছিল, এটা ছিল S2 সোর্স। আমাদের এটা ছিল হচ্ছে দুইটা সোর্স, এটা ছিল আমাদের ডাবল স্লিটের যেটা জিনিস দেখছিলাম সে ডাবল স্লিট, স্লিট 1 স্লিট 2, যেদিকে সোর্স 1 হিসেবে কাজ করতেছে, সোর্স 2 হিসেবে কাজ করতেছে। এখন এই পাশে একটা পর্দা ছিল। আমাদের পড়ছিলাম যে সোর্স 1 থেকে সোর্স 2 এর মধ্যবর্তী ডিসটেন্সটা কি ছিল, একটা ডিসটেন্স ধরে নিয়েছিলাম। এখান থেকে এতটুকুর মধ্যে একটা ডিসটেন্স ধরে নিয়েছিলাম। আবার এখান থেকে সোর্স 1 থেকে একটা লাইটের আলোক রশ্মি এখানে দিয়ে পড়তেছিল, সোর্স 2 থেকে আরেকটা আলোক রশ্মি সেম জায়গায় মিলিত হয়েছে। সেম জায়গায় যদি মিলিত হয় তাহলে কি দেখছিলাম আমরা, দেখছিলাম যে সোর্স 1 সোর্স 2 যদি এখানে মিলিত হয়, এখান থেকে আমরা হিসাব করছিলাম যে এখানে যে সোর্স 1 সোর্স 2 এই দুইটার মাঝখানে একটা মিডল পয়েন্ট চিন্তা করছিলাম। এই মিডল পয়েন্ট থেকে একটা লম্ব টানছিলাম আর বলছিলাম যে এই লম্ব যেটা টানছে সেটা থেকে এটার ডিসটেন্সটাকে বলছিলাম যে আমরা এক্স এন, এটার ডিসটেন্সটাকে আমরা বলছিলাম এক্স এন। আর একটা জিনিস বলছিলাম সেটা কি, এখান থেকে এটার ডিসটেন্সটা কত, এই দুইটা স্লেটের মধ্যবর্তী ডিসটেন্সটা, দুইটা স্লেটের মধ্যবর্তী ডিসটেন্সটা বলছিলাম আমরা ডি, ছোট হাতের ডি। আর এখান থেকে এই দুইটা পর্দা আর এই সোর্সের মধ্যবর্তী ডিসটেন্সটাকে আমরা বলছিলাম ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি করার পরে আমরা লাস্টের দিন যে জিনিসটা বলছিলাম সেটা ছিল যে কি বলছিলাম, এখান থেকে এগুলোর নাম দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম কি নাম দিয়েছিলাম, পি নাম দিয়েছিলাম, আর এটাকে T1 নাম দিয়েছিলাম। T1 আর P এর মধ্যে সম্পর্কটা যেটা বলছিলাম, বলছি যে এইখান থেকে এটা, এখান থেকে S2 থেকে এটা T1, তাহলে S1 T1 যদি এটা হয় আর S2 P1 যদি এটা হয়, আমরা বলছিলাম এইটা হেঁটে হেঁটে এতটুকু পথ অতিক্রম করতেছে, S2 P1টা এখান থেকে এটা হেঁটে হেঁটে এতটুকু দূরত্ব অতিক্রম করতেছে S2 P1 পর্যন্ত। S2 P1 পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে, S1 P1 পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে। তো দেখা গেল যে S2 P1 হাঁটার যেটা স্পেস, যেটা রাস্তা S1 P1 এর চেয়ে বেশি। কতটুকু বেশি, আমরা বলছিলাম এখান থেকে এটা একটা লম্ব টানছিলাম, এরকম একটা লম্ব টানছিলাম এখান থেকে, এবার বলছিলাম যে এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে এদের মধ্যে কত পার্থক্যটা, কত পার্থক্যটাকে আমরা যেটা বলছিলাম সেটা ছিল কি ডেল, কি বলছিলাম ডেল সমান বড়টার ডিসটেন্স S2 P1 মাইনাস ছোটটার ডিসটেন্স S1 P1 S2 P1 মাইনাস S1 P1। এটার পর আমরা বলছিলাম যে S1 P1 আর S2 P1 এর মানগুলো যদি আমরা পেয়ে যাই, এখানে বসাই দিলে আমরা কিছু একটা পাবো, কিছু একটা যদি কি পাবো সেটা একটু দেখার চেষ্টা করি। S1 P1 যেটা ছিল S2 P1 S1 P1 আর S2 P1 এগুলো কিভাবে বের করবো সেটা একটু দেখি। S1 P1টা হচ্ছে এখানের মধ্যে এই অংশটা S1 P1, এই অংশটা কিভাবে বের করবো, এই অংশটা বের করার জন্য ইজি জিনিস একটু চিন্তা করি। এখান থেকে এখানে দাগ টানলাম, দেখা গেল S1 P1, এখানে যদি এটাকে Q নাম দিই, S1 P1 Q S1 P1 একটা ত্রিভুজ হয়ে গেল। আবার এখান থেকে এটা যেটা যাচ্ছে, এই যে এখান থেকে সোর্স থেকে যদি আরেকটা দাগ টানি, এটা হয়ে যাচ্ছে, এটাকে যদি R নাম দিই তাহলে S2 P1 R আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো দুইটা ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে আমরা ত্রিভুজ আনার চেষ্টা করতেছি। কেন ত্রিভুজ আনার চেষ্টা করতেছি? কারণ ত্রিভুজ আনলে আমরা এটা অতিভুজ চিন্তা করলে, এটাকে যদি ভূমি বা এটাকে যদি ভূমি, এটাকে যদি লম্ব চিন্তা করি, তাহলে আমরা পিথাগোরাসের থিওরাম মেরে জিনিসটা সহজে সলভ করে ফেলতে পারবো। কীভাবে সলভ করবো? আমরা যদি দেখি S1 P1টা S1 Q P1 Q, এই জিনিসটা যদি দেখি আমাদের S1 P1 যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস কি হয়
ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার কি s1 কিউ, s1 কিউ হচ্ছে আমাদের ভূমি, s1 কিউ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার p1 কিউ, p1 কিউ স্কয়ার। এখন এখান থেকে যে জিনিসটা হলো s1 p1 স্কয়ার ইজ ইকুয়ালস s1 কিউ স্কয়ার প্লাস p1 কিউ স্কয়ার। এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারতেছি, এখান থেকে কি খেয়াল করতে পারতেছি আমি, এখানে খেয়াল করতে পারতেছি s1 p1 স্কয়ার, s1 কিউ স্কয়ার। এখন s1 কিউটা একটু দেখি তো, s1 কিউ মানে এখান থেকে এটার ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্সটা আমরা একটু আগে বলে দিয়েছি d, ক্যাপিটাল d। তো আমরা লিখতে পারি না s1 p1 টাকে যদি ইয়া করে রাখি, s1 p1 স্কয়ার ইজ ইকুয়ালস s1 কিউ স্কয়ার মানে কি, s1 কিউ স্কয়ার মানে হচ্ছে d স্কয়ার, s1 কিউ মানে কি d, তার মানে আমরা লিখতে পারি d স্কয়ার প্লাস p1 কিউ মানে কি, p1 কিউ মানে হচ্ছে আমাদের এখান থেকে এটার ডিসটেন্সটা, এখান থেকে এটার ডিসটেন্সটা p1 কিউ। এখন একটু খেয়াল করি, আমরা p1 কিউ যদি এটা হয়, p1 p থেকে যদি এই কিউ পিটা বাদ দিয়ে দিই, এটা পুরাটা থেকে যদি এটা পুরাটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, এটা পাবো যেমন p1 p, p1 p থেকে যদি কিউ পি বাদ দিই তাহলে উপরেরটাই যে পাবো, কিভাবে পাবো? এখন একটু খেয়াল করি, আমরা বলছিলাম এদের দুইটার ডিসটেন্স হচ্ছে এখান থেকে এটার ডিসটেন্স s1 আর s2 এর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d, আর বলছিলাম যে এটা যদি তাদের মিডল পয়েন্ট হয় তাহলে এখান থেকে এটার ডিসটেন্স কি হবে, d/2। এটা যদি d/2 হয় তার মানে আলটিমেটলি এটাও d/2, কারণ এটা এটা সমান সমান d/2। এটা যদি d/2 হয় তাহলে আমরা জানি পুরোটা হইতেছে xn, এখানে p1 p হইতেছে xn, আর এটা যদি d/2 হয় পুরোটা xn থেকে যদি d/2টা বাদ দিয়ে দিই, xn থেকে যদি d/2টা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এই অংশটা পাবো p1 কে। তার মানে p1 q মানে কি পুরোটা xn, xn মাইনাস d/2 থেকে d/2 হোল স্কয়ার। এটা যদি পাই তাহলে আমরা যে পাবো s1 p এর মানে কি হবে, s1 p1 ইজ ইকুয়ালস কি হবে, √1 d স্কয়ার প্লাস xn মাইনাস d/2 হোল স্কয়ার। আশা করি এটা বোঝা গেছে, এটা কত দিনেরই করা। তাহলে এটা যদি বোঝা যায় d স্কয়ার xn মাইনাস d/2 হোল স্কয়ার, s1 p1 এর মানটা পাই। এখন এখান থেকে আমরা যদি এক কাজ করি, এখান থেকে আমরা যদি কি করি, এখান থেকে আমরা যদি s1 p1 সমান যদি লিখি d স্কয়ার প্লাস xn মাইনাস d/2 হোল স্কয়ার, এখান থেকে আমরা যদি d/2টা d স্কয়ারটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, এখানের মধ্যে আমরা যদি d স্কয়ারটা কমন নিয়ে ফেলি, d স্কয়ারটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, এখান থেকে 1 হবে এখানে প্লাস xn মাইনাস d/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার, এরকম কিছু একটা আসবে। d স্কয়ারটা যদি আমরা কমন নিয়ে ফেলি 1 প্লাস xn মাইনাস d/2 হোল স্কয়ার বাই d স্কয়ার। আশা করি এটা বোঝা গেছে। d স্কয়ারটা আসলো 1 প্লাস xn মাইনাস d/2 হোল স্কয়ার আসলো, d স্কয়ার আসলো, নিচে থেকে একটা ভাগ করে দিলে এটা কমন নিলে, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, d স্কয়ারটা ভাগ করে ভাগ কেটে গেল, d স্কয়ারটা ভাগ হয়ে এক হয়ে গেল, xn মাইনাস d/2 টা হোল স্কয়ারটা d স্কয়ার হয়ে গেল, ভাগ হয়ে। তাইলে এখান থেকে আমরা যদি d স্কয়ারটাকে বাইরে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি s1 p1 সমান d স্কয়ার, d স্কয়ারটা যদি বাইরে চলে আসে d হয়ে যাবে, স্কয়ার রুট চলে যায়গা, আর এখানে থেকে যায় কি 1 প্লাস xn মাইনাস d/2 ডিভাইডেড বাই d স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার। এটুকু আশা করি বোঝা গেছে। তারপর আমরা একটু খেয়াল করি তো, এখানে আমাদের এটুকু পাইলাম। এখন আমরা একটু এটাকে মুছে দিই, এটা পরবর্তী, এখন দরকার নেই, এটা পরবর্তী তার একটু দরকার আছে নিচের অংশটা। আমরা যদি একটু খেয়াল করি, এখানের মধ্যে s1 p1 সমান d প্লাস d √1 প্লাস x স্কয়ার xn মাইনাস d/2 হোল স্কয়ার, xn মাইনাস d/2
হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার আসবে। আমাদের এখানে এটাকে যদি আরেকটু লেখার চেষ্টা করি তাহলে এখানে আসে S1, এখানে যদি আসে S1 P1 ইজ ইকুয়ালস কি পাইছিলাম 1 রুট ওভার 1 প্লাস এখানে একটা বাইরে ডি ছিল 1 প্লাস xn মাইনাস ডি বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা যদি হয় 1 প্লাস xn মাইনাস ডি বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার, এখানের মধ্যে আমরা এই জিনিসটা কি লিখতে পারি ডি ইনটু 1 প্লাস xn মাইনাস ডি বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটাকে যদি আমরা একটু চাই থার্ড ব্র্যাকেটে লিখলাম, আর এখানে যেটা রুট ওভার আছে এটাকে যদি উপরে হাফ লিখে দিই সমস্যা আছে, রুট ওভার মানে তো হাফ, জানি রুট ওভার মানে তো হাফ। তাহলে 1 প্লাস xn মাইনাস xn মাইনাস ডি বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার, এতটুকু যদি হয় এটা দেখে তো একটা ভগ্নাংশের রাশি, উপরে যেটা সূচক সেটা একটা ভগ্নাংশ। এই ধরনের সমীকরণের জন্য আমরা পড়ছিলাম 1 প্লাস x টু দি পাওয়ার n, এরকম একটা সূত্র পড়ছিলাম যে কি 1 প্লাস nx প্লাস n minus n into n minus 1 divided by 2 into x to the power square into n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x to the power 3, এরকম জিনিস পড়ছি। আমাদের মেইনলি লাগতেছে এরকম, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতের একটা সমীকরণ যার মধ্যে 1 প্লাস x to the power n সমান 1 প্লাস nx প্লাস ডট ডট ডট, আমাদের জাস্ট nx টা বাড়তেছে আর 1 টা বাড়তেছে। তো আমরা এই সূত্রটা যদি এখানে খাটাইতে চাই, এই সূত্রের মধ্যে যেটা 1 ছিল এখানে 1 আছে, এই সূত্রের যেটা x ছিল এটা পুরোটাকে যদি আমরা x ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি d 1 প্লাস nx, তার মানে এখানে আসবে 1 প্লাস x টু দি পাওয়ার n, তো এটা আসছে এখানে 1 nx n ইনটু পরের সূত্রক ইনটু x। তো সেম যদি এখানে আসি, এখানে 1 ছিল তার মানে এখানে 1 আসবে, এখানে এখানে n ছিল তাই এখানে n আসছে, এখানে হাফ ছিল এখানে কি আসবে হাফ আসবে, আর বাকিটা x বসে যাবে, x হুবহু বসে গেল, x হুবহু বসলে কি আসে x যদি x n মাইনাস d বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার, এটা হচ্ছে আমাদের এতটুকু। বোঝা গেছে আশা করি। যদি বসে যায় তাহলে এবার এখানে ডটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় d প্লাস 1 বাই 2d, সরি ডিটা নিচে যাচ্ছে না, ডিটাকে গুণ হচ্ছে ইন্টু এক্স এন মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে ডি আর এখানে ডি স্কোয়ার এটা হাফ, কিন্তু একটু বিশ্রী আছে, এটা হবে হাফ। আমরা একটু তো এই ডিটা ডি স্কয়ারটা যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে ডি প্লাস এখানে থাকে ডি স্কয়ার যদি কাটা যায় 1/2 ডি, 1টা লেখার দরকার নেই, and x n minus d by 2 whole square, d plus 1/2 বা x n minus d by 2 divided by 2d। এটা আসলে কি s1 p1 এর মানটা, মানে কি প্রথম যেটা থেকে এটা ছিল যে কোনটা, এই যেটা এরকম স্লিপ যেটা ছিল যেটা গেছিল এটা ছিল s1, এটা ছিল যে এখান থেকে এটা ডিসটেন্সটা p1, এটা ছিল s1 p1 এর মানটা। এখন s2 p1 এর মানটা কি হবে, s2 p1 এর মানটা কি হবে সেটা বের করব। একটু খেয়াল করে xn - d/2 এটা কি ছিল, এখান থেকে যেটা মিডল পয়েন্ট থেকে এটা ডিসটেন্স ছিল, এইটা থেকে এটা ডিসটেন্স ছিল xn, আর মিডল থেকে এটা পুরোটার দূরত্ব ছিল d, এখান থেকে এটা ছোটটার ডিসটেন্স ছিল স্মল d। তাহলে এটা যদি xn হয়, আমরা বলছিলাম যে এখান থেকে একটা দাগ টানছিলাম, দাগ টানলে এখানে কি আসতো এই d/2 ছিল, কারণ এখান থেকে এটা অর্ধেক ছিল d/2, এটা তো পুরোটা xn - d/2 হয়েছে। এবার এখান থেকে যদি দাগ টানি সমস্যা তো না, এটা আমরা এখান থেকে একটা ডিসটেন্স হচ্ছে d, এটা আমরা ধরছি, তার মানে এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে d। তো s2 এর ক্ষেত্রে দেখি তো s2 এর ক্ষেত্রে ডিসটেন্সটা কিভাবে বের করব, x2 এর ক্ষেত্রে একটু খেয়াল করি তো s2 মানে এটা যদি r ধরি, p1 r সমান কি লিখতে পারি, p1 r, এখান থেকে এটা বের করতে যাচ্ছে,
পিথাগোরাসের সূত্র মারার জন্য এটাকে আরেকটা ত্রিভুজ চিন্তা করলাম। আচ্ছা, এটা একটু সুন্দর করে সহজভাবে দেখতে একটু বেশি অজগর হয়ে গেছে, আশা করি এটা মুছে ফেলতে পারবো। তো এখানের মধ্যে আমরা বলছিলাম যে কি এখান থেকে প্রথম স্লিটের কথাবার্তা শেষ, এখন দ্বিতীয় স্লিটের জন্য বলি, অ্যাস্ট্রোর জন্য বলি। অ্যাস্ট্রো থেকে এটা ছিল P1, এখান থেকে এটা ছিল P1। বলছিলাম যে এখানে মিডল পয়েন্ট থেকে এটার ডিসটেন্সটা ছিল যে P, এটা ছিল P1। আমরা বলছিলাম যে একটা ইমাজিনারি লাইন টানলাম যাতে এটা একটা ত্রিভুজ হয়, এটার নাম দিলাম R। তাহলে P1 S2 R এটা যদি হয়, আমরা বলছিলাম যে এখান থেকে একটা দাগ টানছি, এখান থেকে একটা দাগ টানছি, যেটা দাগ টানছি আর কি, এটা পুরোটার ডিসটেন্স কত D। তার মানে এটা পুরোটার ডিসটেন্স কত D, স্লিট দেওয়ার মধ্যে ডিসটেন্স যদি D হয় সমান হবে D। এটা যদি D হয় তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যদি মারতে চাই তাহলে কি আসবে? পিথাগোরাসের সূত্র যদি মারতে চাই তাহলে আসবে S2 P1, এখানে যদি লিখি S2 P1, এটা ছিল অতিভুজ, এটা যদি স্কয়ার সমান S2 R সমান S2 R স্কয়ার প্লাস R P1 স্কয়ার, আর P1 স্কয়ার আসলো। এটা বোঝা যাচ্ছে কিনা দেখি তো, S2 P1 R যদি হয় এটা, তাহলে কি কাজ করি, এটা যদি হয় S2 P1 এর মানটা বের করতে হচ্ছে, S2 P1 স্কয়ার ইকুয়ালস S2 R স্কয়ার। S2 R মানে কি, আলটিমেটলি এটা S2 R এটা না, আলটিমেটলি এটা ক্যাপিটাল D ছিল, তার মানে এটাকে ক্যাপিটাল D লিখতে পারে, আগেরটার মতো হয়ে যাচ্ছে অনেকটা। আর RP1 টা কি ছিল, RP1 মানে এটা, RP1 টা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, গড় সে দেখি, গড় সে দেখতে বলতেছি। তো P1 R, P1 R টা কিভাবে বের করব? আমরা জানি এই P থেকে এই P1 এর ডিসটেন্সটা হইতেছে কতটুকু, P থেকে P1 এর ডিসটেন্সটা হইতেছে আমাদের xm, যেটা বলছিলাম xm যদি হয়, আমরা এটা পরেরটার যদি ডিসটেন্স বের করতে চাই, একটু খেয়াল করলে দেখতে পারবো আমরা এটাকে এখান থেকে, এটা মিডল পয়েন্ট ছিল, এটা এতটুকু ছিল D/2, তার মানে এটাও ছিল D/2, কারণ এটা পুরোটা D, এটা পুরোটা যদি D হয় এটার অর্ধেক D/2, তার মানে এটার বাকি অর্ধেক D/2 হবে, এটা সমান এটা, এটা সমান এটা D/2 D/2। যদি বোঝা যায় এটা যদি D/2 হয়, আমরা এটাকে P1R জিনিসটাকে কি লিখতে পারি, P1P প্লাস PR, P1P প্লাস PR মানে এইটুকু প্লাস এতটুকু সমান এটা পুরোটা। তো P1P মানে কি xm, আর PR টা কি ছিল, PR টা ছিল এখান থেকে এতটুকু মানে D/2, অনেকটা আগেরটার মতো না, আগেরটাতে ছিল xm মাইনাস D/2, এখন একটা হয়ে গেছে xm প্লাস D/2। তো xm প্লাস D/2 যদি হয়ে যায় আমাদের এই জিনিসটা যদি এখানে বসা দিই, xm প্লাস D/2 হোল স্কয়ার, আলটিমেটলি আগেরটাই না, এখানে d ছিল আগেরটাতেও d ছিল, এখানে xm ছিল আগেরটাতেও xm ছিল, এখানে একটা প্লাস ছিল আগেরটাতে মাইনাস ছিল, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে প্লাস ছিল আগেরটাতে ছিল মাইনাস। তো আমাদের, আমরা এতগুলোতে না যাই, আমরা শর্টকাটে অ্যানসারটা লিখে দিই। আমরা শর্টকাটে অ্যানসারটা কিভাবে লিখবো, S2 P1 এর মানটা এটাকে দেখে দেখে লিখবো, এটাকে দেখে দেখে কিভাবে লিখবো, ফার্স্টে কি ছিল D, আমরা লিখে ফেলবো D প্লাস এখানে কি ছিল, এটা এরকম ভাগ চিহ্ন ছিল, নিচে ছিল 2D, নিচে লিখে ফেলবো 2D, এখানে উপরে ছিল xn মাইনাস D/2, আমরা লিখবো এখান থেকে xn প্লাস D/2, আমরা লিখবো xn মাইনাসের জায়গায় D/2 প্লাসটা হয়ে যাবে D/2 হোল স্কয়ার। এটা S2 P1 পাইলাম, এটা S1 P1 পাইলাম। আশা করি এটা বোঝা গেছে। যদি বোঝা যায়, আমরা বলছিলাম একটু মুছে ফেলি, আমাদের এতটুকুর কাজ শেষ। এতটুকুর কাজ হলো, আমরা বলছিলাম
এতটুকুর যেটা ডিস্টেন্স মাইনাস S1 P1 এর ডিস্টেন্সটা আমরা বলছিলাম আমরা ডেল, মানে আমরা বলছিলাম ডেল সমান S2 P1 মাইনাস S1 P1। এখন S2 P1 এর মানটা যদি এখান থেকে আমরা দেখে দিয়ে বসে দিই d প্লাস xn প্লাস d বাই 2 হোল স্কয়ার ডিভাইড বাই 2d মাইনাস d মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেম আগের মতো d x প্লাস সরি মাইনাস হবে x মাইনাস d বাই 2 হোল স্কয়ার। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ডেটা কাটাকাটি চলে যাবে গেল। তাহলে এখানে থাকবে কি, আর এখানে 2d টা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে থাকে 1/2d টা যদি কমন নিয়ে ফেলি এখানে থাকে xn প্লাস d বাই 2 হোল স্কয়ার মাইনাস আরেকটা কি থাকে xn মাইনাস d বাই 2 হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আশা করি এটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায় এতটুকু বোঝা গেছে, আশা করি এটা লাগবে না এখানে। তাহলে এখান থেকে একটু খেয়াল করে দিই, এটা যদি হয় এটা দেখি তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসছে। আর সূত্রটা কি ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি ছিল 4ab। সূত্রটার প্রতি অর্জন আশা করি দেখানো লাগবে না। 4ab ছিল, তাহলে আমরা 4 a কে ছিল এটা, b করেছিল এটা, তো আমরা এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1/2d ইনটু 4 a ছিল এটা xn, b ছিল এটা d বাই 2, তো 2 এর কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকতে পারে 1/2d ইনটু 2 ইনটু xn ইনটু স্মল d। 2 কাটা গেছে xn আসে গেছে, 2 টাকা চলে গেছে xn ইনটু d। তো এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে xn ইনটু স্মল d ডিভাইডেড বাই ক্যাপিটাল। এটা ছিল ডেল জিনিসটা। ডেলটা কি ছিল, কত পার্থক্যটা এতটুকু পাইলাম আমরা। তো আমাদেরকে বলতে বলছিল ফ্রেঞ্চ কি বলে ফ্রেঞ্চ উইথ ফ্রেঞ্চ উইথটা কি ছিল আরেকবার বলে দিই, ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জেস, দুইটা ফ্রিঞ্জের মাঝখানের ডিস্টেন্সটা। মানে কি, আমরা যদি বলি কালার পেন নেই, আমরা যদি বলি একটা ব্রাইট ফ্রিঞ্জ মানে সাদা দাগ বা ব্রাইট পরিষ্কার, তারপরে আসতেছে মনে করি ডার্ক ব্লু দিয়ে ক্রস করলাম এটাকে, তারপরে আবার আসবে কি ব্রাইট, আবার আসবে কি ডার্ক, এরকম ফ্রিঞ্জ পাওয়া যাবে। তো আমরা ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জেস মানেটা কি, মানে হইতেছে ডিস্টেন্স বিটুইন টু ব্রাইট ফ্রিঞ্জেস অথবা টু ডার্ক ফ্রিঞ্জেস। ডিস্টেন্স বিটুইন টু ব্রাইট ফ্রিঞ্জেস মানে কি, এইখানে এটা যদি ব্রাইট ফ্রিঞ্জের অংশ, এটা যদি ব্রাইট ফ্রিঞ্জের আরেকটা অংশ, ডিস্টেন্স বিটুইন টু ব্রাইট ফ্রিঞ্জেস অথবা ডিস্টেন্স বিটুইন টু ডার্ক ফ্রিঞ্জেস। এটা একটা ডার্ক ফ্রিঞ্জ, এটা আরেকটা ডার্ক ফ্রিঞ্জ, এটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এটাকে বলতেছি কি ফ্রিঞ্জ উইথ। তো ডিস্টেন্স বিটুইন দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে একটা ডার্ক ফ্রিঞ্জ, এই কালো জায়গাটা দেখা যাচ্ছে কালো জায়গা অস্তটা ডার্ক ফ্রিঞ্জ বলতে পারি এটাকে আমরা। আর দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী কালো মধ্যবর্তী জায়গাটাকে আমরা ব্রাইট ফ্রিঞ্জ বলতে পারি, মানে ব্রাইট ফ্রিঞ্জের প্রস্থটা। আশা করি এটা বোঝা গেছে। একটু রিপিট করে দিলাম, মানে দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে যে একটা ডার্ক ফ্রিঞ্জের প্রস্থ, আর দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জের প্রস্থ। এখান থেকে দেখা গেছে আশা করি।
তো আমরা তো পথ পার্থক্য পাইছি, ফ্রিঞ্জের উইডথ তো পাইনি, কিভাবে পাবো সেটা? আমরা যদি বলি এটা যে ছিল পথ পার্থক্য এক্স এন্ড ডি ডিভাইডেড বাই ডি, মনে করি এটা হচ্ছে যে ব্রাইট ফ্রিঞ্জের জন্য পথ পার্থক্য। তো আমরা ব্রাইট ফ্রিঞ্জের জন্য পথ পার্থক্যটা কত পেলাম? এখানের মধ্যে দেখা গেছে এক্স এন কি ছিল, পথ পার্থক্যটা ছিল সমান কি ছিল এক্স এন ডি ডিভাইডেড বাই স্মল ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, হচ্ছে কি না রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এক্স এন ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। মনে করি এই পথ পার্থক্যটা হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জের জন্য, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। ব্রাইট কনস্ট্রাকটিভ হলে ব্রাইট হচ্ছে, ডিস্ট্রাকটিভ হলে ডার্ক হয়। তো ধরে নিই এটা কনস্ট্রাকটিভের জন্য। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে যেটা ডেল্টা ছিল বা পথ পার্থক্য ছিল, পথ পার্থক্যটার মান কত ছিল আমরা যদি মনে করি, তাহলে আমাদের পথ পার্থক্যের মান হবে কত? একটু চিন্তা করে বলি, এন ল্যামডা। ওই পড়ছিলাম কতদিনে, পথ পার্থক্যটা ছিল এন ল্যামডা। যদি মনে না করে তাহলে আরেকটু মনে করাই দেবো, টেনশন নাই, ডিভাইডেড বাই টি। মনে করতেছে না এটা কেমন আসছে এন ল্যামডা। আলাদা করে দেখে আমাদের এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা অ্যামপ্লিটিউড ছিল সেটা ছিল যে কত, রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে phi এর মান কত ছিল? কনস্ট্রাকটিভের ক্ষেত্রে দশা পার্থক্য ছিল যে কত, 0 twice pi 4 pi 6 pi জোড় সংখ্যার গুণিতকগুলো। তো জোড় সংখ্যাগুলো যদি এখানে বসাই বা 0 যদি বসাই, এটা প্লাস হয়ে যাচ্ছিল আর এটা কি হয়ে যাচ্ছিল, এটা তো মনে আছে আশা করি। আবার কনস্ট্রাকটিভের ক্ষেত্রে আমরা জানি পথ পার্থক্য ইনটু twice pi বাই ল্যামডা সমান পথ পার্থক্য। তো দশা পার্থক্য কত ছিল? twice pi 4 pi 6 pi 8 pi। তার মানে দশা পার্থক্য ছিল twice n pi, লিখেছিলাম twice n pi ইকুয়ালস কি পথ পার্থক্য যদি ডেল দিয়ে প্রকাশ করি twice pi বাই ল্যামডা। তো এখানে পাই পাই যদি কাটা চলে যায় তাহলে তো এটা যদি x এর সমস্যা, ডেল x এর পথ পার্থক্য। তো আমরা এখান থেকে পাই টয়েস পাই আর টয়েস পাই যদি কাটাকাটি চলে যায় তাহলে এখান থেকে ডেল এক্স ইন্টু 1/λ সমান কি ছিল, শুধু n। তো আমরা এখান থেকে লিখতে পারছি ডেল এক্স সমান n ল্যামডা। এই n ল্যামডার মানটা আমরা চিন্তা করলাম কিছুক্ষণের জন্য, এই পথ পার্থক্য যেটা বের করছি এটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। তার মানে এখানে আমরা ডেল এক্স এর বা ডেল এর মানটা n ল্যামডা বসাইছি। আশা করি এখন বুঝে গেছে, কোনো সমস্যা হবে না। তো আমরা তো এটা পাইলাম n ল্যামডা সমান xn d ডিভাইডেড বাই স্মল d ডিভাইডেড বাই ক্যাপিটাল D। স্মল d ডিভাইডেড বাই ক্যাপিটাল D যদি হয় আমাদের n ল্যামডা সমান xn d ডিভাইডেড বাই d, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না n ল্যামডা ইনটু ক্যাপিটাল D ইজ ইকুয়ালস xn ইনটু স্মল d। যদি হয় তাহলে স্মল ডিটা যদি এই পাশে চলে আসে তাহলে আমরা এটা ছিল x, এটা আবার n না x n। তো আমরা স্মল ডিটা যদি এখানে নিয়ে আসি তাহলে হয় n ল্যামডা d ডিভাইডেড বাই স্মল d সমান xn। আর xn টা কি ছিল? xn ছিল যে আমাদের যেটা স্লিপ ছিল এখান থেকে এটার মধ্যবর্তী ডিসটেন্স ছিল t, আর আমাদের যেটা এখান থেকে গিয়ারটা তৈরি হয়েছিল, ফ্রিঞ্জটা তৈরি হয়েছিল, এটা যে p1 ছিল, p থেকে p1 এর দূরত্ব xn মানের মানটা পাইছি n ল্যামডা d ডিভাইডেড বাই স্মল d, xn এর মানটা পাইছি। তাইলে আমরা একটু খেয়াল করি তো
এখানের মধ্যে যে ফ্রেঞ্চটা তৈরি হয়েছে, আমরা যদি একটু সুন্দর করে চিন্তা করি, এটা যেটা ফ্রেঞ্চ তৈরি হয়েছে, ফ্রেঞ্চটা দেখতে অনেকটা এরকম। তো আমরা বলছি এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে xn। তো আমরা যদি এখান থেকে এটা গোড়া পর্যন্ত ডিস্টেন্স যদি xn হয়, তো গোড়া থেকে হালকা একটু উপরে উঠলে, আমি যদি একটু মুছে দিই, হালকা একটু উপরে উঠলে এই জিনিসটাকে যদি xn+1 বলে, 1 মিটার সামনে গেলাম, একটু উপরে উঠলাম, এক একক পরিমাণ উপরে উঠে এতটুকু পাইলাম, যদি xn+1 বলি, তো আমরা xn এর জন্য n lambda d ডিভাইডেড বাই d পাইছি। তাহলে xn+1 এর জন্য যদি পেয়ে যাই xn+1 টা কি পাবো, xn সমান যদি এটা পাই, xn+1 কি পাবো, xn+1 পাবো, এখানে যেহেতু xn ছিল, এখানে n আসছিল, n+1 হলে এখানে n+1 চলে আসবে, তাহলে আমরা লিখতে পারবো n+1 ইনটু lambda ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d। এটা পেলাম। তো আমরা এটা পুরোটা থেকে যদি এই ছোটটা বাদ দিয়ে দিই, মানে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এটার উইডথ, ফ্রেঞ্চ উইডথটা পেয়ে যাব। তার মানে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি